আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিকে ফোর্থ সেমিস্টারে ভূগোলের তৃতীয় অধ্যায় ক্ষয়চক্রের অধ্যায়ে দ্বিতীয় পার্টে শেষের দিকে রয়েছে ভূমিরূপের পুনর্যৌবন লাভ। এই পুরো বিষয়টি বুঝিয়ে দেবো, মানে পুনর্যৌবন লাভ কী, স্বাভাবিক ক্ষয়চক্রের বাধা কী, এর ফলে সৃষ্ট ভূমিরূপ পুনর্যৌবন লাভ কী কারণে হয়, কত ধরনের হয়, সব বুঝিয়ে দেবো, খুব সহজে বুঝিয়ে দেবো, দেখতে থাকো। দেখো, পুনর্যৌবন লাভ নদীর বা ভূমিরূপের পুনর্যৌবন লাভ যদি জানতে হয় তবে অবশ্যই নদীর কাজগুলো, ক্ষয়কাজ সঞ্চয় কাজ আগে জানতে হবে। ক্ষয়চক্র সম্পর্কে যৌবন পর্যায়ে, পরিণত পর্যায়ে, বার্ধক্য পর্যায়ে আগে জানতে হবে, যেগুলো আগের ভিডিওতে আমি বুঝিয়ে দিয়েছি। এবার কি হচ্ছে, ধরো একটা ক্ষয়চক্র চলছে যেখানে ভূমিভাগ প্রথমে যৌবন অবস্থা থেকে তারপরে পরিণত এবং শেষে সমুদ্রের কাছে এসে একটা সমপ্রায় ভূমি তৈরি করলো। এইটা হলো একটা নর্মাল সাইকেল অফ ইরোশন, ক্ষয়চক্র। কিন্তু এই ক্ষয়চক্র চলার সময় ক্ষয়চক্রের পরিণত বা বার্ধক্য, ধরো এই শেষ সময় এসে যখন সমুদ্রের কাছে মিশলো, তার আগের যে পর্যায়টা রয়েছে সেইখানে এসে দেখো পরিণত বা বার্ধক্য পর্যায়ে এসে কোনো প্রাকৃতিক কারণে যদি নদীর শক্তি বৃদ্ধি পায়, তখন কি হয়, নদী যদি এখানে তো একেবারে শেষ সময় এসে নদী চওড়া উপত্যকা, বদ্বীপ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ এইসব তৈরি করছিল। এই সময় যদি নদীর বৃদ্ধি পায় শক্তি, তখন নদী আবার কি করবে, কাটতে শুরু করবে, মানে ওই ভি আকৃতি, আই আকৃতি, এইগুলো বিভিন্ন ধরনের ভূমিরূপ আবার নতুন করে তৈরি করতে শুরু করবে। কেন? কারণ নদীর ক্ষমতা বেড়ে গেছে। কেন বেড়ে গেছে সেগুলো তো পরে আলোচনা করছি। তাহলে তখন ভূমিরূপে যে পরিবর্তন হবে এবং নদীর যে শক্তি ফিরে আসবে, তাকেই বলা হবে ভূমিরূপের পুনর্যৌবন লাভ, নতুন করে যৌবন লাভ। এবার দেখো, যেটা বললাম, স্বাভাবিক ক্ষয়চক্র চলছিল, একদম সমপ্রায় ভূমি তৈরি হয়ে গেছে, তার মধ্যে যেহেতু একটা বাধার সৃষ্টি হচ্ছে, অর্থাৎ নতুন নতুন করে একটা যেটা হওয়ার কথা ছিল না সেটা হচ্ছে, সেই কারণে এই পুনর্যৌবন লাভকেই কিন্তু স্বাভাবিক ক্ষয়চক্রের বাধা বলা হয়। দেখো, এবার রয়েছে কারণ, কেন হয় নদী পুনর্যৌবন লাভ। ক্ষয়ের নিম্নসীমার পরিবর্তন। ধরো নদী তো এক সময় গিয়ে সমুদ্রে মিশবে এবং সমুদ্র, এখানে ধরো সমুদ্র নদী আসছিল ওপর থেকে ক্ষয় করতে করতে সমুদ্রে মিশলো, তাহলে এটাই তো টার্গেট নদীর, কি সমুদ্রে গিয়ে মিশবে। কিন্তু কোনো কারণে ভূমিভাগ যদি উত্থিত হয়ে যায়, ধরো এই ভূ আলোড়নের ফলে এইখান থেকে ভূমিভাগ উত্থিত হয়ে গেল বা এখান থেকে ভূমিভাগ উঁচু হয়ে গেল, তখন কি হবে, নদী কিন্তু আর এইভাবে এসে তো আর সমুদ্রে জলপ্রপাতের মতো মিশবে না। তখন নদীর ক্ষমতা বেড়ে যাবে, যেহেতু ঢাল বেড়ে যাবে, তখন নদী এইখান থেকেই ক্ষয় করতে 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 গিয়ে আবার নিচু হয়ে সমুদ্রে মিশবে। তার মানে কি, নদীর ক্ষমতাটা বেড়ে গেল। মেন কথা, নদী ধরো যেখানে ছিল এখান থেকে যদি উঁচু হয়ে যায় নদীর নিচের ভূমিটা, তাহলে তো নদী আবার ওটাকে ক্ষয় করবে, নদীর ঢাল বেড়ে যাবে, তখন কি হবে, নদীর পুনর্জীবন লাভ করবে। আবার অন্য একটা কারণ আছে, সেটা হলো এই যে বলছে সমুদ্রতলে জলের অবনমন। এই কারণটা সব থেকে গুরুত্বপূর্ণ। এই যে নদী আসছিল, এখানে সমুদ্র মিশছিল, নদী চওড়া উপত্যকা রয়েছে, ধরো একেবারে বার্ধক্য পর্যায়ে, হট করে যদি সমুদ্র নিচু হয়ে যায়, তখন কি হবে, নদীর টার্গেট আর এটা থাকবে না, নদীর এইটা টার্গেট থাকবে, তখন কিন্তু এটা ক্ষয় করতে থাকবে এবং নদী আস্তে আস্তে গিয়ে এইরকম একটা ঢাল বেড়ে যাবে এবং সমুদ্রে মিশবে। এটা করতেই হবে, হয়তো কোটি বছর লেগে যাবে, কিন্তু এইটা হবে। তো এর ফলে কি হবে, নদী আবার নিজের ক্ষমতা ফিরে পেল এবং ভূমিরূপ এবং নদী দুটোই পুনর্যৌবন লাভ করলো। তাহলে এইটা হলো, ভূমি উঁচু হয়ে গেল, নদী ওটাকে কেটে বসাবে, আবার সমুদ্র নিচু হয়ে গেল, নদী কী করবে, ভূমিরূপকে কেটে বসিয়ে সমুদ্রে মিশবে। এবার দ্বিতীয় পয়েন্ট, জলবায়ুর পরিবর্তন। জলবায়ুর পরিবর্তন কি হয়, ধরো শুষ্ক অঞ্চলে নদীতে যে জলের পরিমাণ কম, কিন্তু হট করে কোনো সময় যদি, অনেক সময় হয়, এটা কোটি বছর ধরে হয়, মানে কোটি বছর পরে, যেমন আগে হিমযুগ ছিল সেই রকম, কোনো অঞ্চলে কোনো কারণে যদি জলবায়ুর পরিবর্তন হয় এবং সেটা শুষ্কর পরিবর্তে যদি আর্দ্র অবস্থায় পরিণত হয়ে যায়, মানে বৃষ্টিপাত বেড়ে যায়, তাহলে নদীতে জলের পরিমাণ বেড়ে যাবে। জলের পরিমাণ বেড়ে গেলে নদীর ক্ষয় ক্ষমতা বেড়ে যাবে এবং নদী পুনর্যৌবন লাভ করবে। যদিও পুনর্যৌবন লাভের ক্ষেত্রে এই প্রথম পয়েন্টটাই সবথেকে গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে প্রাকৃতিক বিপর্যয়। ধরো ভূমিকম্প হলো, ভূমিকম্প হলে নদীর সামনে ভূমি তো
উঁচু নিচু হয়ে যায় ভূমিকম্পের ফলে। অনেক সময়, সব সময় হবে এরকম কোনো কথা নেই। তখন ভূমিকম্পের ফলে যদি নদীর গতিপথে কিছু এসে যায়, কোনো ভূমিরূপ বা অন্য কিছু, তখন ওই জল অবরুদ্ধ হয় এবং অন্য পথে প্রবাহিত হয়, তখনও কিন্তু নদী পুনর্যৌবন লাভ করে। এবার পুনর্যৌবন লাভের প্রক্রিয়া, তিনটে প্রক্রিয়া পুনর্যৌবন লাভ হয়। একটা গতিশীল ডাইনামিক রেজুভিনেশন। দেখো এই ইংলিশগুলো মুখস্থ করবে, কারণ ইংলিশ নামগুলো না অনেক সময় প্রশ্নই দিয়ে দেয়। দেখা গেলো বাংলায় লিখে দিল ডাইনামিক পুনর্যৌবন লাভ কাকে বলে। এরকম তিনটে প্রক্রিয়া হতে পারে: সামুদ্রিক পুনর্যৌবন লাভ আর স্থিতিশীল পুনর্যৌবন লাভ। এবার বুঝিয়ে দিই কি। গতিশীল পুনর্যৌবন লাভ তখন বলবে যখন ভূমিভাগের উত্থান হবে। একটু আগে আমি বলে দিয়েছি, কোনো ভূমিভাগ এইরকম ছিল, এখানে সমুদ্র ছিল, এটা যদি উত্থিত হয়ে যায় তখন নদী এটাকে আরও ক্ষয় করে বসিয়ে দেবে। তাহলে এর ফলে যে পুনর্জীবন লাভ হবে তাকে বলবে গতিশীল। আর সামুদ্রিকটা কি বলেছিলাম একটু আগেই আমি পড়িয়েছি। এখানে ধরো সমুদ্রে এসে এখানে সমুদ্রের নদী মিশছিল, বা সমুদ্র যদি নিচু হয়ে যায়, অবনমন হয়, তখন এখানটা কাটতে শুরু করবে এবং গিয়ে নদীটা এখানে মিশবে সমুদ্রে। তার মানে ও আবার বেশি করে ক্ষয় করবে, ঢাল বেড়ে গেল। আর স্থিতিশীল পুনর্যৌবন হলো কোনো কারণে নদীর শক্তি বৃদ্ধি পেলে, যেমন নদীগ্রাস, জলবায়ু পরিবর্তন, ওই বললাম শুষ্ক জলবায়ু যদি আর্দ্র হয়ে যায়, বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায়, তাহলেও কিন্তু নদী ভূমিরূপ পুনর্যৌবন লাভ করতে পারে এবং তাকে স্থিতিশীল পুনর্যৌবন লাভ বলে। এবার নদীগ্রাস কি ক্ষয়চক্রের ভিডিওতে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি, তাও একটুখানি বলে দিচ্ছি। এই দুটো নদী প্রবাহিত হচ্ছিল, এইখানে একটা ছোট নদী এখানে গিয়ে মিশছে এবং এইখান থেকে আর একটা নদী এইখানে গিয়ে মিশছে। এই নদীটা যদি শক্তিশালী হয় এবং এর জল এই প্রধান নদী যদি দুর্বল হয়, তখন অনেক ক্ষেত্রে কি হয়, এর জল এইখান দিয়ে গিয়ে এখান থেকে না গিয়ে এইখান থেকে গিয়ে এখানে মিশে প্রবাহিত হয়, অর্থাৎ এটায় জল থাকে না আর এই জলটা এখান দিয়ে প্রবাহিত হয়। তাহলে এই প্রধান নদীকে গ্রাস করে নিল, এই ঘটনাকে বলা হয় নদীগ্রাস। যদি আমি ক্ষয়চক্রে আরও বড় করে বুঝিয়েছি। এবার আসল কথায় চলে আসছি, পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপ। এই প্রশ্নটাই কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি। উপত্যকার মধ্যে দেখো পুনর্যৌবন লাভের ফলে কি কি ভূমিরূপ তৈরি হয়। আগে তো নদী ক্ষয়কার্যের ফলে পড়েছো, সঞ্চয় কার্যের ফলে পড়েছো, এবারও কিন্তু নদীরই কাজের ফলে কিছু ভূমিরূপ গঠিত হবে এবং ভূমিরূপে পরিবর্তন হবে। কি হবে? উপত্যকার মধ্যে উপত্যকা। দেখো আগে নদী ধরো এই রকম উপত্যকার মধ্যে দিয়ে, যেহেতু চওড়া এই সময় পরিণত সময়, চওড়া উপত্যকার মধ্যে দিয়ে নদী প্রবাহিত হচ্ছিল। এবার যদি ক্ষয় বেড়ে যায় তখন কি হবে, একটা নতুন করে নিচে ক্ষয় করে ভি আকৃতির ধরো বানিয়ে দিল। তাহলে কীরকম হলো বিষয়টা, আগে এরকম উপত্যকা ছিল, এখন তার মধ্যে আর একটা উপত্যকা তৈরি হয়েছে। মানে আগেরটা এটা, এখন নতুনেরটা এটা, উপত্যকার মধ্যে উপত্যকা। নদীমঞ্চ একই জিনিস। যদি কোনো ভূমিভাগে একাধিকবার পুনর্যৌবন লাভ ঘটে, মানে পুনর্যৌবন লাভটা ভূমিরূপের বারবার ঘটে, তখন কি হবে, আগে এরকম চওড়া উপত্যকা ছিল এতটা, হ্যাঁ, তারপরে ক্ষয় করে আবার নিচের দিকে নেমেছে এতটা, আবার ক্ষয় করে এটাকে নদী মঞ্চ বলছে, মানে মঞ্চের মতো দেখতে মনে হচ্ছে, সেই কারণে এটাকে নদী মঞ্চ বলা হয়। এরপরে নিক পয়েন্টটা একটু এঁকে দিই। এই আগে যেটা ছিল এরকম নদী এসে সমুদ্রে মিশছিল, এখানটা সমুদ্র, এখান দিয়ে নদী আসছিল। এর পরের পর্যায়ে দেখা গেল কি হলো, সমুদ্র নিচে নেমে গেল, এইটা সমুদ্র। এখন নদীর আর এখানে মিশলে হবে না, কোথায় মিশতে হবে, এইখানে এসে মিশতে হবে নদীকে, সমুদ্রে মিশতে হলে। তখন ধরো এই পুরোটা ক্ষয় না করে যেইখান থেকে পরিবর্তন হবে নদীর গতিপথের, ধরো একটা ঢাল পর্যন্ত আসছিল, তারপরে বার্ধক্য পর্যায় ছিল, ওই বার্ধক্য পর্যায়ের আগে থেকেই বা কাছাকাছি কোনো একটা জায়গা থেকে নদী ক্ষয় করবে, করতে করতে মানে অনেক বছর ধরে ক্ষয় করবে এবং করতে করতে নিচু হয়ে যাবে, নদী উপত্যকায় গিয়ে সমুদ্রে মিশবে। এই যে আগের উপত্যকা ছিল যার পরিবর্তন হয়নি এবং নতুন যে উপত্যকা, নিচু উপত্যকা তৈরি হলো, সেটা যে পয়েন্টে গিয়ে মেশে তাকে বলা হয় নিক পয়েন্ট। এবং এখানে একটা খাড়া ঢালের সৃষ্টি হয়, সেই কারণে এখানে জলপ্রপাতও সৃষ্টি হয়। এবার কর্তিত বা খোদিত নদীবাঁক কি হয়েছে, যেহেতু এই অংশে কি হচ্ছিল, নদী এরকম চওড়া উপত্যকার মতো প্রবাহিত হচ্ছিল বার্ধক্য পর্যায়ে, কিন্তু যদি নদী পুনর্যৌবন লাভ করে, তার যদি শক্তি বেড়ে যায়, তখন এটাকে কেটে নদী বসে যায়, আরও কেটে বসে যায়। পার্শ্বক্ষয় তো আগে চলছিলই, এখন নিম্নক্ষয়ও হলো, তার ফলে নদী কেটে নিচের দিকে বসে যায়। তো এবং কেটে বসে যায়, তখন ওই নদীতে যে বাঁকগুলো থাকে সেইগুলোকে বলা হয় কর্তিত নদীবাঁক।
এবার সমখারা পার কখন হবে? এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। আচ্ছা, এটাকে একটু অন্যভাবে বোঝাই। দেখো কি হচ্ছে, এখানে যখন বার্ধক্যে তখন নদী অনেক বেগে প্রবাহিত হচ্ছে। এই সময় নদীতে যদি জলের পরিমাণ বেড়ে যায় তাহলে আঁকাবাঁকাটা তো থাকছেই, কিন্তু এই বরাবর কেটে বসছে নদী, আরও নিচের দিকেই, যেটা বলছিলাম, আরও নিচের দিকে কেটে দিচ্ছে নদী উপত্যকাকে, এবং এই বাঁকটা যতটা ছিল সেটা আরও গভীর এবং খাড়া হয়ে যাচ্ছে। তো এই বাঁকগুলোকে বলছে কর্তিত নদী বাঁক, যেখানে খোদিত বেশি হচ্ছে এবং কেটে সোজাভাবে বসে যাচ্ছে, সেইখানে সৃষ্টি হচ্ছে সমখারা পাড়। কিন্তু কোনো জায়গায় নদীতে যদি পাশের ক্ষয়টাও বেশি হয়, যে পাশের দিকে ক্ষয়টাও বেশি হয়, তখন কি হয়, অনেক সময় একটা দিকে সঞ্চয় হয় নদীর এবং একটা দিকে ক্ষয় বেশি হয়। তখন এই দুটো পাড় যদি একইভাবে কেটে না বসে, কি হয়, বার্ধক্য অবস্থায় নদীর একদিকটায় ধরো ক্ষয়টা বেশি হলো, নদীর এদিকটায় সমখাড়া করে বসে গেছে এবং একদিকটা একটু সঞ্চয় হলো, তখন দুটো দিক একরকম দেখতে হয় না, তখন তাকে বলা হয় অসমখাড়া পাড়। এইবার উত্থিত সমুদ্র, শেষ পয়েন্ট, উত্থিত সমুদ্র সৈকত ও সমুদ্র মঞ্চ। দেখো এইখানে নদী, এটা আবার সমুদ্রের কাছটা একটু আছে, সমুদ্র থেকে সমুদ্র এখানে আসছিল, সমুদ্রের জল তরঙ্গা করে এখানটা ক্ষয় করছে, ক্ষয় করে করে কি হচ্ছে, এই ওপরের জায়গাটা কিছুটা ক্ষয় পাচ্ছে এবং তারা কি তাহলে বুঝবে, এই সমুদ্র আসছে, এই ওপরের জায়গাটা কিছুটা ক্ষয় পাবে এবং নিচে নুড়িবালি জমা হয়ে এখানে একটা সমুদ্র সৈকত বা বেলাভূমি তৈরি করবে। এই সময় যদি ভূমির উত্থান হয়, ভূমি যদি উপর দিকে উঠে যায়, তখন কি করবে, এই সমুদ্র সৈকত কিন্তু ওপর দিকে উঠে যাবে, একটু উঁচু হয়ে যাবে। এবার এই সমুদ্র সৈকতের উচ্চতা যদি 50 মিটারের কম হয়, উচ্চতাটা সমুদ্র থেকে উচ্চতা যদি 50 মিটারের কম হয়, তবে তাকে বলবে উত্থিত সমুদ্র সৈকত। আর যদি 50 মিটারের বেশি উঁচু হয়ে যায়, তবে তাকে বলা হবে সমুদ্র মঞ্চ। মেন কথা, যে সৈকত ভূমি বা বেলাভূমি তৈরি হয় সেটা ভূমির উত্থানের ফলে, ভূমির পুনর্যৌবন লাভের সময় ভূমি যখন উঁচু হয়ে যাবে তখন তাকে বলা হবে উত্থিত সমুদ্র সৈকত, এবং তার উচ্চতা যদি 50 মিটারের বেশি হয়ে যায় তখন তাকে বলা হবে সমুদ্র মঞ্চ। তাহলে এই হলো স্বাভাবিক ক্ষয়চক্রের বাধা বা ভূমিরূপের পুনর্যৌবন লাভ সম্পর্কে আমি তোমাদের বোঝালাম। তৃতীয় অধ্যায় ক্ষয়চক্র শেষ হলো। আমি কিন্তু শুধু বোঝাই না, প্রত্যেকটি বিষয়ের নোটও দেবো এবং প্র্যাকটিক্যালেরও ভিডিও অধ্যায় অনুযায়ী দিচ্ছি, প্রত্যেকটির তোমরা লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।